তরুণীটি বিমানবন্দরে বসে লোকটিকে অতি সাধারণ ভেবেছিল, অথচ তিনি একজন বিশ্ববিখ্যাত সার্জন প্রমাণিত হলেন। এরপর যা ঘটল, আসুন শোনা যাক সেই কাহিনীটি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। উড়োজাহাজ ছাড়তে বেশ দেরি হচ্ছিল, তাই লাউঞ্জে যাত্রীদের প্রচণ্ড ভিড় জমেছিল। সবাই দীর্ঘ অপেক্ষার কারণে যার পর নাই ক্লান্ত হয়ে গন্তব্যে পৌঁছানোর চিন্তায় মগ্ন ছিল। ঠিক এমন সময় একজন তরুণী বিরক্তি নিয়ে ভিআইপি লাউঞ্জের দিকে এগোচ্ছিল। আনিকা পেশায় একজন নামকরা ফ্যাশন ডিজাইনার। গায়ে নামি দামি ব্র্যান্ডের শার্ট, চোখে রোদ চশমা, আর পদক্ষেপে একরাশ দম্ভ। সে নিজেকে সবার চেয়ে উন্নত ভাবতেই বেশি ভালোবাসত। নিজের আভিজাত্য নিয়ে তার সীমাহীন অহংকার ছিল। বসার জায়গায় আসতেই সে চারদিকে তাকালো এবং চরম বিরক্তি প্রকাশ করে বলল, ইস, কি জঘন্য অবস্থা! এত মানুষ একসঙ্গে গাদাগাদি করে থাকে। তার অ্যাসিস্ট্যান্টকে ফোনে বলল, শোনো রিয়া, বারবার এমন হয়, আমি আর সহ্য করব না। আনিকা তাচ্ছিল্যের হাসি হাসল। আমাকে দ্রুতই প্রাইভেট জেটের ব্যবস্থা করতে হবে, এসব পাবলিক প্লেস অসহ্য। সেই লাউঞ্জের এক প্রান্তে একজন মানুষ বসেছিলেন, ডাক্তার আয়ান। তার বয়স 40-এর কাছাকাছি হবে। পরনে অত্যন্ত সাদামাটা পোশাক, একটি মলিন শার্ট, সাধারণ প্যান্ট আর পায়ে স্পোর্টস শু। চুলগুলো পরিপাটি ছিল না, আর কাঁধে একটি পুরনো ব্যাকপ্যাক ছিল। প্রথম নজরে যে কেউ তাকে দেখে ঠিক এটাই ভাবত, হয়তো কোনো সাধারণ চাকরিজীবী। কিন্তু তার দৃষ্টিতে ভিন্ন রকম কিছু ছিল, অপরিসীম মমতা, অদ্ভুত প্রশান্তি, যেন চারপাশের এই কোলাহল থেকে তিনি সম্পূর্ণ আলাদা মানুষ। বোর্ডিং শুরুর ঘোষণা এলো। নির্দিষ্ট গেটের সামনে শুরু হলো ব্যস্ততা। যাত্রীরা দ্রুত গতিতে লাইনে দাঁড়ানোর জন্য হুড়োহুড়ি করতে লাগল। আনিকাও বিরক্ত মুখে এগিয়ে গেল এবং সারির একপাশে গিয়ে দাঁড়াল। ভিড় এতটাই বেশি ছিল যে ঠিকমতো দাঁড়ানোই দায় হয়ে পড়েছিল। ঠিক তখনই আয়ান সেই সারিতে এসে দাঁড়ালেন এবং মানুষের জটলার ভেতর অপেক্ষা করতে লাগলেন। কয়েক পলক পেরোতেই আনিকার চোখ তার দিকে পড়ল। সে তাকে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এবং তার চোখে মুখে চরম বিরক্তি ও তাচ্ছিল্য ফুটে উঠল। সে ফিসফিস করে তার অ্যাসিস্ট্যান্টকে বলল, দেখছিস তো কেমন অদ্ভুত লোকজন ঢুকে পড়ে লাউঞ্জে, একেবারে বস্তির লোক মনে হচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট আমতা করে বলল, ম্যাম বাদ দিন, আপনি কেমন মাথা ঘামাচ্ছেন? কিন্তু আনিকা থামল না। এবার সে গলা চড়িয়ে বেশ দম্ভ ভরে বলল, সত্যি, এসব মানুষদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকা দরকার। এরা পরিবেশটাই নোংরা করে দেয়। আশেপাশে থাকা কয়েকজন তার মন্তব্য শুনে মুখ টিপে হাসল। আয়ান সবকিছু শুনলেন, কিন্তু তিনি নির্বিকার থাকলেন। তিনি কেবল আনিকার দিকে তাকালেন এবং চোখ সরিয়ে নিলেন। লাইনে হাঁটা শুরু হলো। যাত্রীদের চাপ বেড়েই চলছিল। প্রত্যেকেই লাগেজ নিয়ে এগোচ্ছিল। ঠিক তখন একজন ধাক্কা দিল। আনিকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে হুমড়ি খেয়ে পড়ছিল। ঠিক তখনই একটি বলিষ্ঠ হাত তাকে আটকে দিল। তিনি আয়ান ছিলেন। তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার বাহু ধরে তাকে পতন থেকে বাঁচালেন। কয়েক মুহূর্তের জন্য দুজনের দৃষ্টি বিনিময় হল। আনিকা বেশ হকচকিয়ে গেল। ধন্যবাদ আপনাকে, সে নিচু স্বরে বলল। আয়ান কেবল স্মিত হাসলেন। ঠিক আছে তো? কিন্তু আনিকা দ্রুতগতিতে নিজের হাত সরিয়ে নিল, যেন তার স্পর্শ আনিকার কাছে অসহনীয় ঠেকছিল। সে নিজের শার্ট ঝেড়ে নিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়াল। কিছুক্ষণ পর সে পুনরায় তার অ্যাসিস্ট্যান্টকে বলল, দেখেছিস তো এরা গায়ে পড়ার কি জঘন্য চেষ্টা করে? এবার তার কণ্ঠে তীব্র ঘৃণা ঝরছিল। আয়ান এটাও শুনতে পেলেন, তবে তিনি কোনো জবাব দিলেন না। তিনি কেবল শান্তভাবে দাঁড়িয়ে রইলেন, যেন এমন আচরণ তার কাছে অচেনা নয়। লাউঞ্জের ভেতর ঘুমোট বাড়ছিল। যাত্রীরা হাঁসফাঁস করছিল। ঠিক তখন একজন বৃদ্ধ যাত্রী, যিনি পাশেই অপেক্ষায় ছিলেন, কাঁপতে লাগলেন। ওনাকে ধরুন, কেউ একজন চেঁচাল, কিন্তু কেউ সাহায্য করল না। প্রত্যেকে নিজ কাজে মগ্ন ছিল। তখনই আয়ান দ্রুত পায়ে সামনে এলেন। তিনি বয়স্ক মানুষটিকে জড়িয়ে ধরলেন এবং তাকে একটি চেয়ারে বসতে সাহায্য করলেন। নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তাকে পান করালেন। স্থির হয়ে বসুন, সব স্বাভাবিক হয়ে যাবে, তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন। বয়স্ক মানুষটি দুর্বল স্বরে বললেন, শুক্রিয়া বাবা। আনিকা পুরোটাই লক্ষ্য করছিল। তার মনে কিছুটা দ্বিধা জাগল। প্রথমবার সে লোকটিকে খুব কাছ থেকে দেখল। বিচিত্র ব্যাপার, সে আনমনে ভাবল। বেশভূষা এমন হলেও মানুষটার মনটা তো ভালো। তবুও তার দম্ভ তাকে সেটা মানতে দিচ্ছিল না। বোর্ডিং হঠাৎ বন্ধ হলো। মাইকে বলা হলো, সিস্টেম ডাউনের ফলে ফ্লাইট বেশ কিছুক্ষণ আটকে থাকবে। যাত্রীরা ক্ষুব্ধ হয়ে উঠল। এসব কি ফালতু, আমার তো ক্ষতি হয়ে যাবে। প্রতিনিয়ত এমনটা ঘটে। লাউঞ্জে এসিও বন্ধ হয়ে গেল। অসুস্থ লোকটার কষ্ট আরও বাড়তে থাকল। আয়ান কালবিলম্ব না করে মোবাইল হাতে নিলেন।
তিনি একজনকে ডায়াল করলেন। হ্যালো, আমি এয়ারপোর্টে আটকা, সার্ভারে মারাত্মক সমস্যা হয়েছে, দ্রুত গতিতে বিকল্প ব্যবস্থা নাও। তার কণ্ঠে এক অকল্পনীয় দৃঢ়তা প্রকাশ পাচ্ছিল। আনিকা এসব শুনল এবং এই দফায় সে সত্যিই থমকে গেল। কি এইনি, সে ভাবল। একটা ছাপোষা মানুষ, অথচ কি দাপুটে কথা। কয়েক নিমেষের ভেতরেই সিস্টেম পুনরায় সচল হয়ে গেল। যাত্রীরা স্তম্ভিত হয়ে গেল। এত জলদি কিভাবে সমাধান হয়ে গেল? এটা তো বড় ধরনের সমস্যা ছিল। আনিকার নজর বারবার আয়ানের ওপর নিবদ্ধ হচ্ছিল। বোর্ডিংয়ের কাজ এবার স্লথ গতিতে আবার শুরু হয়েছিল। তবে লাউঞ্জের ভেতরের পরিস্থিতি তখনও কিছুটা থমথমে ছিল। যাত্রীরা নিজ নিজ গ্যাজেটে ব্যস্ত হয়ে পড়েছিল। তবুও কয়েকজনের চেহারায় তখনও সেই আকস্মিক যান্ত্রিক গোলযোগ নিয়ে বিস্ময় লেগেছিল। আনিকা বারংবার আর চোখে ডাক্তার আয়ানের দিকে দৃষ্টি নিবদ্ধ করছিল। এখন তাকে আর পূর্বের ন্যায় সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। তার মস্তিষ্কে কৌতূহল ঘুরপাক খাচ্ছিল। এই লোকটা আসলে কে? আয়ান ধীরস্থির হয়ে বসেছিলেন যেন কিছুই ঘটেনি। তিনি পুনরায় নিজের ব্যাকপ্যাকটা কোলের উপর রাখলেন এবং কাঁচের দেওয়ালের দিকে ফিরে তাকালেন। তার মুখমণ্ডল জুড়ে এক অভাবনীয় প্রশান্তি বিরাজ করছিল, যেন তিনি এই কোলাহল থেকে, এই জগৎ থেকে যোজন দূরে। আচমকা তার মোবাইল আবার বেজে উঠল। তিনি কলটা রিসিভ করলেন এবং নিচু স্বরে বললেন, হ্যাঁ, স্পিকার অন করো। বেশ কিছুক্ষণ ধরে তিনি গভীর মনোযোগে কথাগুলো শুনলেন। এরপর তার কণ্ঠস্বর ঈষৎ কঠোর হয়ে এলো। আমি নির্দেশ দিয়েছিলাম না, আমার সম্মতি ব্যতীত কোনো চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে না। তার কণ্ঠে এবার এক ভিন্ন রকম কর্তৃত্ব ফুটে উঠেছিল। কাছাকাছি দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রীও তার ধমক শুনে ঘাবড়ে গেল। আনিকাও এবার কান পেতে মনোযোগ সহকারে কথাগুলো গিলছিল। আয়ান বলতে থাকলেন, কনফারেন্সটা বাতিল করে দাও, আমি নিজে উপস্থিত হয়ে চূড়ান্ত রায় দেব। আর শোনো, মিডিয়াকে এখনই কিছু জানানো একদম উচিত হবে না। তিনি কলটি কেটে দিলেন। আনিকার ধারণা এবার আরও দৃঢ় হল, কিন্তু পরক্ষণেই তার অহমিকা আবার মাথা চাড়া দিয়ে উঠল। এসব নাটক। ঠিক তখনই লাউঞ্জের দরজা খুলে গেল। কিছু যাত্রী বেরিয়ে গেল, কিছু নতুন ঢুকল। ভিড় কিছুটা হালকা হলো। এখন আয়ান আর আনিকার মাঝখানে ফাঁকা ছিল, তবে দৃষ্টি তখনও আটকে ছিল। সেই মুহূর্তে একটি ছোট শিশু যে তার মায়ের পাশে বসেছিল, সে কান্নাকাটি শুরু করল। মামনি, আমার তেষ্টা পেয়েছে, সে অবুঝের মতো বলল। তার মা বিচলিত হয়ে চারদিকে তাকাতে শুরু করলেন। সোনা, একটু ধৈর্য ধরো, তিনি বোঝালেন। কিন্তু বাচ্চাটা জোরে খাদ্যে লাগল। আয়ান দেরি না করে নিজের ব্যাগ থেকে একটা চকলেটের প্যাকেট বের করে বাচ্চাটার দিকে এগিয়ে দিলেন। এই নাও, খেয়ে নাও। বাচ্চাটা তক্ষুনি খুশি হয়ে গেল। তার মা বিস্মিত হয়ে আয়ানের দিকে তাকালেন। অনেক কৃতজ্ঞতা ভাই, আয়ান হেসে বললেন। তেমন কিছু না। আনিকা পুরো দৃশ্যটি দেখছিল। এবার লোকটির প্রতি তার সম্মান তৈরি হলো। লোকটা ততটাও মন্দ নয়, তবুও সে তা মানতে নারাজ ছিল আজ। খানিকক্ষণ পর হঠাৎ একজন সিকিউরিটি অফিসার বা গার্ড লাউঞ্জে ঢুকলেন। বোর্ডিং পাস দেখান, তিনি ঘোষণা দিলেন। উপস্থিত সবাই নিজ নিজ পাসপোর্ট আর টিকিট বের করতে শুরু করল। যখন তিনি আয়ানের সামনে পৌঁছলেন, তখন অভাবনীয় এক কাণ্ড ঘটল। গার্ড হঠাৎ স্যালিউট করে দাঁড়ালেন। তার মুখশ্রী পাল্টে গেল। স্যার, আপনি এখানে? তিনি রীতিমতো কাঁপতে কাঁপতে বললেন। বিশাল লাউঞ্জটিতে পিনপতন নিস্তব্ধতা নেমে এলো। আনিকার চোখ কপালে উঠে গেল। স্যার? আয়ান ধীর গতিতে মাথা তুলে শান্ত স্বরে জিজ্ঞেস করলেন। হ্যাঁ, সব ঠিকঠাক চলছে তো? অফিসার তড়ি ঘুরি করে মাথা নোয়ালেন। জি স্যার, কেবল আপনার দয়ায় সবকিছু ঠিক আছে। এখন তো প্রত্যেকেই আয়ানকে ভিন্ন নজরে দেখতে শুরু করল। আনিকার বুক কাঁপছিল। কিন্তু এর আগে যে কেউ কিছু আঁচ করতে পারবে, ফ্লাইটের গেট খুলে গেল। দরজা খুলতেই আয়ান গেরোতে শুরু করলেন, আর করিডোরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ভিআইপি হঠাৎ তার দিকে ছুটে এলো। সবার পরনে দামি স্যুট, হাতে ব্রিফকেস আর ভঙ্গিতে শ্রদ্ধা। শুভ সন্ধ্যা স্যার, তাদের মধ্যে একজন মাথা নুইয়ে বলল। আনিকা এসব দেখে পুরোপুরি বাকরুদ্ধ হয়ে পড়ল। তার চিন্তাশক্তি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল। সে তড়িঘড়ি করে লাউঞ্জ থেকে বেরিয়ে এলো এবং দূর থেকে আয়ানকে পর্যবেক্ষণ করতে লাগল। তার মন এবার কেবল একটা প্রশ্নেরই উত্তর খুঁজছিল, মানুষটি কে? আনিকা দেরি না করে তার মোবাইল বের করল। সে গোপনে আয়ানের একটি ছবি তুলে নিয়ে সার্চ করল। আনিকার আঙুলগুলো ভয়ে হালকা কাঁপছিল। সে দ্রুত ডিভাইসে ছবিটি আপলোড করল এবং ফলাফল খুঁজতে শুরু করল। কয়েক মুহূর্ত ধরে পেজটি লোড হতে থাকল এবং এরপর যা ভেসে উঠল তা দেখে আনিকার হৃৎস্পন্দন থেমে গেল। ডিসপ্লেতে একটি মুখই বারবার প্রদর্শিত হচ্ছিল, ডাক্তার আয়ান, একজন প্রখ্যাত সার্জন, একাধিক হাসপাতালের মালিক এবং অগাধ সম্পদের অধিকারী।
নিচে সংবাদপত্রের হেডলাইন দেখা যাচ্ছিল, ডাক্তার আয়ান, যিনি অত্যন্ত সহজ সরল জীবন কাটান, বিখ্যাত হাসপাতালের কর্ণধার হয়েও যিনি আম জনতার ভিড়ে মিশে থাকেন। আনিকার দুচোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে রইল। তার স্মৃতিতে লাউঞ্জের প্রতিটি সেকেন্ড ভেসে উঠতে লাগল। তার কটূক্তি, উপহাস, ভিখারি বলা বুক জোরে জোরে ধরফর করতে লাগল। আমি কি করে ফেললাম, সে নিজেকে বলল। এদিকে লাউঞ্জের বাইরে আয়ানের চারধারে কর্মকর্তারা ভিড় করেছিল। স্যার, কনফারেন্স প্রস্তুত, সাংবাদিকরাও আসছেন। আয়ান বললেন, আয়োজন সাধারণ রেখো, কাউকে জানানোর দরকার নেই। আনিকা নিজেকে সামলাতে পারল না। সে দৌড়ে আয়ানের কাছে গেল। দয়া করে শুনুন। তার স্বর কাঁপছিল। আয়ান দাঁড়ালেন, শান্তভাবে পিছন ফিরলেন। তার দৃষ্টিতে সেই চিরচেনা প্রশান্তি বিরাজমান ছিল। বিন্দুমাত্র ক্ষোভ নেই, বিন্দুমাত্র দম্ভ নেই। আনিকা কয়েক মুহূর্ত টু শব্দ করতে পারল না। তার ভাষা যেন কণ্ঠনালীতে আটকে গিয়েছিল। অবশেষে সে সাহস সঞ্চয় করে বলল, আমাকে মাফ করে দিন। আয়ান নীরবে তার দিকে চাইলেন। আনিকার দুচোখে অশ্রু গড়িয়ে পড়ল। আমি আপনাকে অত্যন্ত ভুল ভেবেছিলাম, আপনাকে অপদস্থ করেছি। আমি ভীষণভাবে অনুতপ্ত। চারপাশ নিস্তব্ধ হয়ে রইল। ধারে কাছে উপস্থিত লোকেরাও এসব দেখছিল। আয়ান শান্তস্বরে উত্তর দিলেন, ক্ষমা আমার কাছে নয়, নিজের বিবেকের কাছে প্রার্থনা করো। আনিকা চমকে উঠল। সে দৃষ্টি নত করে নিল। আয়ান বলতে থাকলেন, তুমি আমাকে আমার জামা কাপড় দেখে মেপেছ, আমার বাহ্যিক রূপ বিচার করে আমার মর্যাদা ঠিক করেছ। তার গলার স্বর এবার বেশ ভারী হয়ে এলো। কিন্তু মানুষের প্রকৃত সত্তা কখনো পোশাক দিয়ে মাপা যায় না, হৃদয় দিয়ে মাপা যায়। আনিকার গাল বেয়ে এবার অঝরে কান্না নামতে শুরু করল। তার নিজের বলা সব কথা স্মরণ হচ্ছিল। আমি শুধরে যাব, দয়া করে আমাকে একটি সুযোগ দিন, সে ফুপিয়ে উঠে বলল। আয়ান স্মিত হাসলেন। সুযোগ আমি দিই না, নিয়তি দেয়। এই কথা বলে তিনি ঘুরে দাঁড়ালেন এবং প্রস্থান করলেন। তার সাঙ্গপাঙ্গরাও তার পিছনে চলল। আনিকা সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বিশাল জনসমুদ্রের মাঝেও সে আজ একদম নিঃসঙ্গ। তার অন্তরে এখন কেবল একটাই আবেগ অবশিষ্ট ছিল, প্রবল আত্মগ্লানি। সেই ঘটনার পর থেকে আনিকার দিনলিপি পাল্টে গেল। সে সেই আনিকাই ছিল, অভিন্ন মুখ, অভিন্ন পেশা, কিন্তু মানসিকতা আগের মতো রইল না। এয়ারপোর্টের স্মৃতি তার মস্তিষ্ক থেকে মুছছিলই না। রোজ রাতে তার আয়ানের উক্তিগুলো স্মরণ হতো, ক্ষমা আমার কাছে নয়, নিজের বিবেকের কাছে চাও। কর্মক্ষেত্রেও সে আর পূর্বের মতো থাকল না। যেখানে পূর্বে সে প্রত্যেককে বৃত্ত দিয়ে মূল্যায়ন করত, এখন সে মানুষকে মন দিয়ে উপলব্ধির প্রয়াস চালাতে লাগল। একদিন স্টুডিওতে একজন নবিশ কর্মী এলো। সাদামাটা বেশভূষা, ভয়ার্ত চাহনি। আগের আনিকা হলে হয়তো তাকে এড়িয়ে যেত, তবে এবার সে তার কাছে গেল। শোনো, যদি তোমার কোনো সহায়তার দরকার পড়ে তবে জানিও। ছেলেটি হতবাক হয়ে গেল। আনিকা নিজেও বিস্মিত ছিল। আমি কি সত্যিই পাল্টে যাচ্ছি? সে আনমনে চিন্তা করল। কিন্তু অন্তরের এক কোণে তখনও একটা আক্ষেপ ছিল। আয়ান, সে তার সাথে আরেকবার সাক্ষাৎ করতে চাইছিল, কেবলমাত্র ক্ষমা চাওয়ার জন্য নয়, বরং নতুন মানুষ হিসেবে নিজেকে তার কাছে প্রমাণ করার উদ্দেশ্যে। সেটা কয়েক সপ্তাহ বাদে আনিকা একটি মর্যাদাপূর্ণ চ্যারিটি অনুষ্ঠানে উপস্থিত হল। তার এজেন্সি তাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছিল। সম্পূর্ণ অডিটোরিয়াম নামিদামি বিনিয়োগকারী, সাংবাদিক এবং অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গে কানায় কানায় পূর্ণ ছিল। সর্বত্র ঝলমলে আলোকসজ্জা শোভা পাচ্ছিল। আনিকা বেশ নার্ভাস বোধ করছিল। সে একটি নিরিবিলি প্রান্তে অবস্থান করে চারপাশ পর্যবেক্ষণ করছিল। ঠিক সেই মুহূর্তে মঞ্চে ঘোষণা শোনা গেল, এবার আমরা আহ্বান করতে চাই এমন এক ব্যক্তিত্বকে, যিনি নিজ অধ্যাবসায় ও নম্রতা দিয়ে এক অনন্য আদর্শ রচনা করেছেন, ডাক্তার আয়ান। আনিকার হৃৎপিণ্ড এক লহমার জন্য স্তব্ধ হয়ে গেল। সে নিমেষে ডায়াসের দিকে দৃষ্টি ফেরাল। ডাক্তার আয়ান, সেই চিরপরিচিত মুখাবয়ব, সেই প্রশান্তি। তবে আজ তিনি ফর্মাল পোশাকে সজ্জিত ছিলেন। বিশাল হলরুম তুমুল করতালিতে প্রকম্পিত হল। আনিকার দুচোখে অদ্ভুত এক দীপ্তি খেলে গেল। এই তো তিনি। আয়ান পোডিয়ামে এলেন এবং মাইক হাতে নিলেন। তিনি বক্তব্য শুরু করলেন। সার্থকতার অর্থ সম্পদ নয়, বরং মনুষ্যত্ব। মিলনায়তন নিশ্চুপ হল। তিনি বললেন, আমরা মানুষকে তাদের পদমর্যাদা দিয়ে মাপি, কিন্তু আসল পরিচয় সেটা নয়। আনিকার চোখে জল এলো।